একে নামের খুবই সাধারণ একটি ছেলে, যে কিনা জীবনের সর্বস্ব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গিয়েছিল। তার কাছে দুবেলা খাওয়ার মতো কোনো টাকা পয়সা ছিল না। অনেক ছোটবেলায় তার মা মারা গিয়েছে, আর তার জীবনের শেষ আপন মানুষ বাবাও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একে অনেক চেষ্টা করেও বাবার চিকিৎসার জন্য কোনো টাকারই ব্যবস্থা করতে পারছিল না, তাই সে সবসময় অনেক বেশি ডিপ্রেশনে থাকত। কিন্তু হঠাৎ করে একদিন যেন তার পুরো ভাগ্যটাই বদলে যায়। তাদের বাড়ির খুবই পুরনো একটি বক্সের মধ্যে সে এমন একটি অলৌকিক এবং মহামূল্যবান পাথর খুঁজে পায়, যেটার দাম ছিল কয়েকশো কোটি টাকা। আর এই অলৌকিক পাথর পেয়ে সাধারণ ছেলেটি দরিদ্র থেকে হয়ে যায় কোটিপতি। আর এখান থেকেই শুরু হয় তার জীবনের নতুন এক মোড়। গল্পটিকে খুবই সাধারণ একটি গল্প মনে হলেও এই গল্পের প্রত্যেকটি জায়গাতে লুকিয়ে আছে অনেক বেশি রহস্য, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো পরবর্তীতে একের জীবনে কি ঘটেছিল, সে কি অলৌকিক পাথর দিয়ে তার জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক সাধারণ এক দরিদ্র ছেলের কোটিপতি হওয়ার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় থাইল্যান্ডের একটি শহরে, যেখানে আমরা একে নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা ছিল অনেক দরিদ্র পরিবারের সন্তান। আর বর্তমানে সে তার সর্বস্ব হারিয়ে দিক বেদিক শূন্য হয়ে পড়েছে। তার পুরো জীবনে যেন এখন অন্ধকার নেমে এসেছে। একের বাবা একটি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, আর তার ব্রেনও এখন একদমই কাজ করছে না। সে এখন কারোর সঙ্গে কোনো কথাও বলতে পারে না। ডক্টর বলেছে তার হাতে খুবই অল্প সময় বাকি আছে, তবে যদি উন্নত চিকিৎসা করা হয় তবে হয়তো একের বাবা বেঁচে যেতে পারে। এমন পরিস্থিতিতে একের কাছে কোনো কাজ নেই, সে কিভাবে তার বাবাকে বাঁচাবে, এই দুশ্চিন্তাই যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একে যখন তার বাবার পাশে এসে বসে তখন যেন তার চারিপাশটা নিস্তব্ধ হয়ে যায়, কারণ নিজের বাবাকে মৃত্যুর সাথে লড়াই করতে দেখা সব সন্তানের কাছে অনেক কষ্টদায়ক ব্যাপার। একে ছোটবেলা থেকেই তার বাবাকে ভীষণ ভালোবাসে, আর তার বাবাকে বাঁচানোর জন্য সে যে কোনো কিছুই করতে পারে। একে এখানে তার বাবার বেডের সামনে বসে বসে তাদের পুরনো অ্যালবাম দেখছিল, আর ভাবছিল এখন সে তার বাবাকে বাঁচানোর জন্য কি করতে পারে। তখনই তার অ্যালবামে থাকা একটি ছবি দেখে মনে পড়ে একটি অ্যান্টিক পাথরের কথা, যেটা অনেক মূল্যবান একটি পাথর। আর এই পাথরটি পুরো পৃথিবীতে খুঁজে পাওয়া খুবই দুর্লভ। একের বাবার কাছে মূলত এই পাথরটি রয়েছে। তার বাবা পাথরটিকে অনেক বছর ধরেই আগলে রেখেছে, তাই একের মাথায় তখন একটি বুদ্ধি চলে আসে। সে দ্রুত তার বাড়িতে ফিরে এসে পুরনো জিনিসপত্র ঘাটাঘাটি করতে থাকে, আর কিছুক্ষণ খোঁজাখুঁজি করে সে সেই পাথরের বক্সটি বের করে ফেলে। তবে একে এই পাথর সম্পর্কে বেশি কিছু না জানলেও এতটুকু জানত যে এই পাথর দিয়ে সে অন্তত অনেক টাকা পাবে, যেটার মাধ্যমে সে তার জীবনের সমস্যাগুলোকে দূর করতে পারবে। এই পাথরটিকে একের বাবা এতটাই যত্ন করে আগলে রেখেছিল যে সে কখনোই পাথরটির কথা কারোর সামনে বলতো না, এমনকি কাউকে কখনো পাথরটি দেখাতও না, সবসময় নিজের কাছে লুকিয়ে রাখত। যেহেতু একের বাবা এখন অসুস্থ, তাই এই পাথরটি এখন ছিল একের কাছে তাদের শেষ সম্বল। তবে সেই পাথরটির সম্পর্কে জানার জন্য ইন্টারনেটে সার্চ করতে শুরু করে, আর সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন দেখে সে বুঝতে পারে যে পাথরটি আসলে একটি মহামূল্যবান পাথর। তবে ইন্টারনেটেও এই পাথরের ব্যাপারে বিস্তারিত কোনো কিছুই ছিল না। একে শুধুমাত্র এইটুকু জানতে পারে যে আগেকার মানুষ এই পাথরগুলোর খুবই মূল্যায়ন করত, যার কারণে অনেকেই এই পাথর নিজেদের কাছে সংরক্ষণ করে রাখত। তো একে তখন সেই পাথরটি নিয়ে চিন্তা করতে থাকে, পাথরটি কি আসল নাকি নকল পাথর? এই পাথর বিক্রি করলে আমি কি সত্যি টাকা পাবো? যদি পেয়ে যাই তাহলে অন্তত আমার বাবার চিকিৎসার খরচ চালাতে পারবো। তবে কয়েক বছর আগে একে একটি নিউজ দেখেছিল, যেখানে এমনই একটি পাথর পাওয়ার জন্য সেই পাথরের আসল মালিককে হত্যা করা হয়েছিল, আর তারপর থেকে সেই পাথরটি কোথাও পাওয়া যায়নি। সেই সাথে একের মনে এই প্রশ্নটিও আসে, যদি এই পাথরটা এতটাই মূল্যবান হয় আর আসল হয়ে থাকে, তাহলে আমার বাবার কাছে এই পাথরটি কিভাবে আসলো, কে তাকে পাথরটি দিয়েছিল? যেহেতু একে তার বাবাকে ভীষণ ভালোবাসে, তাই সেটা ভাবতেই পারছিল না যে তার বাবা খুন করে পাথরটি নিয়ে এসেছে। এই পাথরটি কি তার বাবা চুরি করেছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? এই প্রশ্নগুলোই বারবার একের মনে ঘুরপাক খাচ্ছিল। তো এবার পরের দিন একে এই পাথরটি বিক্রি করার জন্য বাজারে চলে যায়। এই জায়গাটি মূলত স্টোন মার্কেট নামে পরিচিত, যেখানে বিভিন্ন ধরনের পাথর কেনাবেচা করা হয়। আর এই জায়গাটির সন্ধান একে মূলত ইন্টারনেট থেকে পেয়েছে। তো একে সমস্ত দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে থাকে। যেহেতু সে প্রথমবারের মতো এমন একটি বাজারে এসেছে, তাই সে খুবই নার্ভাস ফিল করছিল, কারণ তাকে যদি এই পাথর সম্পর্কে কেউ প্রশ্ন করে, সে তো এই পাথর সম্পর্কে কিছুই বলতে পারবে না। একে তখন এই ধরনের পাথরের দোকান খুঁজতে থাকে।
যেখানে সে মূলত পাথরটিকে বিক্রি করতে পারবে। তো কিছুক্ষণ পর সে একটি জায়গাতে এই ধরনের পাথর দেখতে পায়, তবে এগুলো মূলত আসল পাথর ছিল না, ডেমো হিসেবে সেখানে সাজানো ছিল। তো একে তখন সেই দোকানে আসে আর ওই দোকানদারকে তার কাছে থাকা পাথরগুলো দেখিয়ে বলে, আচ্ছা এগুলোর দাম কত? দোকানদার তখন পাথরগুলো হাতে নিয়ে পরীক্ষা করতে শুরু করে। তবে একের কথাবার্তা শুনে এই দোকানদার বুঝতে পারে যে এই পাথর সম্পর্কে তার কোনো ধারণা নেই। তাই সে তখন দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে একে বলে, এগুলো খুব পুরনো পাথর, এই পাথরগুলো অনেক দামি, কিন্তু তুমি যেই পাথরগুলো এনেছো এগুলো মূলত অরিজিনাল পাথর নয়, এগুলো নকল। তবুও আমি আমার কালেকশনে এই পাথরগুলো রাখতে চাই। তুমি যেহেতু নিয়ে এসেছো, নিশ্চয়ই তোমার টাকার প্রয়োজন, তাই আমি তোমাকে এগুলোর জন্য 1 মিলিয়ন টাকা দিতে পারবো। এ কথা শুনে একে তো একদম চমকে ওঠে, কারণ এই নকল পাথরের দামই যদি এত বেশি হয়ে থাকে তাহলে আসল পাথরের দাম তো কোটি কোটি টাকা। তো একের মনে তখন আরও এমন অনেক প্রশ্নই জাগতে থাকে। তাই সে তখন দোকানদারকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই নকল পাথরের জন্য আপনি কেন আমাকে 1 মিলিয়ন দেবেন? আপনি কি আমাকে কোনোভাবে বোকা বানানোর চেষ্টা করছেন? এই পাথরের পেছনে কি রহস্য আছে? তখন একের তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ যদি পাথরগুলো নকল হতো তাহলে তার বাবা কেন এতদিন এই পাথরগুলোকে যত্ন করে লুকিয়ে রেখেছে। তখন দোকানদার সিং তাকে পরিষ্কারভাবে বলে দেয় যে আমি তোমাকে আর এর থেকে 1 টাকাও বেশি দিতে পারবো না। যদি তোমার এই পাথর বিক্রি করতে হয় তাহলে বিক্রি করতে পারো, নয়তো তুমি তোমার পাথরগুলো নিয়ে যাও। এমনকি সিং তার পাশে থাকা একজন বৃদ্ধ লোককে ডেকে এই পাথরটি পরীক্ষা করতে বলে। তো তাদের দুজনের মধ্যে এই সমস্ত ব্যাপারে কথোপকথন চলছিল, কিন্তু ঠিক তখনই সেখানে একজন মেয়ে এসে হাজির হয়। এই মেয়েটির নাম হচ্ছে মি। মিকে দেখে সিংয়ের পুরো বেহাল দশা, ভয়ে যেন তার গলা একদম শুকিয়ে যায়। সে ঘামতে শুরু করে, কারণ মেয়ে খুব ভালো অ্যান্টিক পাথর পরীক্ষা করতে পারে, অর্থাৎ সে এই পাথর সম্পর্কে অনেক কিছুই জানে, এবং কোনটা আসল পাথর আর কোনটা নকল পাথর সেই সম্পর্কেও তার খুব ভালো ধারণা আছে। তো মেয়ে সেই পাথরটি দেখে বলে, কি হয়েছে, তোমরা এখানে কি নিয়ে এত আলোচনা করছো? অর্থাৎ দূর থেকেই মি তাদের এসব কথাবার্তা সবকিছু শুনে ফেলেছিল, যার কারণে আগ্রহ নিয়ে মি দোকানের কাছে এগিয়ে আসে আর সে পাথরটি হাতে নিয়ে পরখ করে দেখতে চায়। কিন্তু তখন দোকানদার সিং তাকে বাধা দিয়ে বলে, এই পাথর দেখানো যাবে না। তবে মেয়ের জোড়াজোড়ির কাছে সে টিকতে পারে না। এক পর্যায়ে মেয়ে এই পাথরটিকে পরখ করে দেখার জন্য একের কাছে অনুমতি চায়। একেও তাকে অনুমতি দিয়ে দেয়, কারণ একে এখন পর্যন্ত সিংয়ের কাছে এই পাথরটি বিক্রি করেনি। তো মেয়ে পাথরটি হাতে নিয়ে পরখ করে সে একদম চমকে যায়, আর সে সঙ্গে সঙ্গে অনেক বেশি এক্সাইটেড হয়ে সবার সামনে বলে, এটা তো একদম অরিজিনাল পাথর, তোমরা কেন ওকে মিথ্যে কথা বলছো? তাছাড়া এই পাথরটির দাম 100 মিলিয়নের চাইতেও অনেক বেশি, আর তোমরা ওকে শুধুমাত্র 1 মিলিয়ন দিতে চাচ্ছ? তোমরা একটা সাধারণ ছেলেকে কেন ঠকাচ্ছ? মেয়ের কথা শুনে একে তো একদম অবাক হয়ে যায়। এই পাথর এত মূল্যবান হতে পারে সেটা কখনোই ভাবেনি। তো যাই হোক, সিং তখন বলতে শুরু করে, আমি ওকে টাকা দিয়ে দিয়েছি, এখন তোমরা যে যাই বলো এই পাথরটা আমার, এখান থেকে তোমরা চলে যাও। কিন্তু একে তখন তাকে বলে, আমি এখনো আপনার টাকা নেইনি, আমি আপনাকে এটাও বলিনি যে আমি পাথরটি বিক্রি করব। আপনি নিজেই সব কিছু বলেছেন, আপনি নিজেই টাকা দিতে চেয়েছেন, আর এখন তো এই পাথর আপনার কাছে বিক্রি করার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনি আমাকে ঠকাতে চেয়েছেন। একথা শুনে সিং মেয়ের উপর প্রচণ্ড রেগে যায়, আর সে মেয়েকে বলে, তোমরা এই পাথর কোথায় বিক্রি করবে সেটাও আমি দেখে নেব, আমার থেকে তোমাদের এই পাথরের দাম কেউ বেশি দেবে না। তখন মেয়েকে বলে ওঠে, তুমি চিন্তা করো না, প্রতি বছরই অ্যান্টিক পাথরের একটি প্রতিযোগিতা হয়, যেখানে যাদের কাছে খুব পুরাতন অ্যান্টিক পাথর বা মূল্যবান পাথর আছে তারা তাদের সেই সমস্ত পাথর নিয়ে হাজির হয়, এবং যার পাথর সবচেয়ে বেশি মূল্যবান সেই পাথরগুলো সেখানকার লোকজন টাকা দিয়ে কিনে নেয়। তুমি চাইলে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো, সেই সাথে তোমাকে এই পাথরটির জন্য একটি সার্টিফিকেটও প্রদান করা হবে, যাতে করে তুমি চাইলে এই পাথরটা তোমার সঙ্গে রাখতে পারো, অথবা চাইলে খুব ভালো মূল্যে বিক্রিও করতে পারো। কেউ তোমাকে আর ঠকাতে পারবে না। কিন্তু এইসব ব্যাপারে একের কোনো ধারণাই ছিল না, তাই একে মেয়ের কাছে এই বিষয়ে সাহায্য চায়, যাতে করে মেয়ে তাকে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে সাহায্য করে। আর মেয়েও তখন তাকে সাহায্যের জন্য রাজি হয়ে যায়। মেয়ের এমন আচরণে একে ভীষণ খুশি হয়, কারণ মেয়ে তো তাকে চেনেও না জানেও না, তারপরও সে তাকে এত বড় উপকার করতে চাইছে। এবার একে এই পাথরটির সম্পর্কে জানার পর ভাবতে থাকে, আমার হাতে এখন এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান রহস্যময় পাথরটি রয়েছে, এই পাথর বিক্রি করে হয়তো আমার ভাগ্যটাই বদলে যাবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যেখানে রয়েছে একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক আরও বেশি স্মার্ট আর সেফ, যেখানে খেলাটা এনজয় করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ।
এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়েছে। শুধু ম্যাচ এনজয় করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার অনুমান কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ এবং রকেট দিয়ে। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। এটা শুধুমাত্র শুরু। আসল জিনিসটি পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে, তাই মিস করবেন না। আর অবশ্যই প্রোমো কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে সেখানে থাকছে আরও চমক। এরপর একে মেয়েকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসছে আর এই পাথর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করতে থাকে। মেয়ে তখন একে বলে, আমি যদি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে সিং তোমার এই পাথর নিয়ে তোমাকে ঠকিয়ে দিত। তুমি এই পাথরের ইতিহাস সম্পর্কে কি জানো? এই পাথরটি 1867 সালে তৈরি করা হয়েছিল। তাছাড়া এই পাথরটি আসল কিনা সেটা কিভাবে বুঝবে জানো? এই পাথরের গায়ে কোনো দাগ নেই, এটা খুবই মসৃণ এবং দাগহীন। এই বলেই মিতার সামনে থাকা পানির গ্লাসের ভেতর পাথরটিকে ফেলে দেয়। এতে করে একে একটু ভয় পেয়ে গেলে মিতাকে বলে, সমস্যা নেই, ভয় পেও না, কিছুই হবে না, কারণ এটা অরিজিনাল পাথর। তুমি এই টেকনিক ব্যবহার করে পাথরটিকে আরও ভালোভাবে পরীক্ষা করতে পারো, কারণ পানির ভেতরে দাগ আছে কিনা সেটা স্পষ্টভাবে বোঝা যায়। এবার একে তখন মেয়ের কাছে জানতে চায় যে সে এই সমস্ত ব্যাপারে এত কিছু কিভাবে জানল, তাকে কে শিখিয়েছে এসব। মেয়ে তখন তাকে বলে, আমার বাবা আসলে একজন পাথরের মাস্টার জর্জ। সে থাই বুদ্ধ তাবিদ সমিতির সভাপতি ছিলেন। আমি ছোটবেলা থেকে বাবার সাথে থাকতাম, আর তখন থেকে এই পাথরগুলো সম্পর্কে বিভিন্ন ধারণা পেয়েছি। তো মেয়ের এত ভালো আচরণ দেখে তাকে সবকিছু এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য একে ভীষণ খুশি হয়। মেয়ের প্রতি সে একদম মুগ্ধ হয়ে যায়। এমনকি একে রাতে বাসায় ফিরেও মেয়ের সম্পর্কে ইন্টারনেটে খোঁজ খবর নিতে থাকে, যে সে কেমন মানুষ এবং সে কি করে। পরের দিন মেয়ে একে শপিং করাতে নিয়ে গিয়ে বেশ নতুন কিছু জামা কাপড়ও কিনে দেয়, আর সেখান থেকে মিয়ার একের আরও ভালো বন্ধুত্ব শুরু হয়। এবার কিছুদিনের মধ্যেই দেখা যায় মেয়ের সাহায্য নিয়ে একে এবং মেয়ে সেই অ্যান্টিক পাথর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যেখানে পৃথিবীর সবচেয়ে বিরল আর মূল্যবান অ্যান্টিক পাথরগুলো মানুষ এনে হাজির করে, যে কার পাথরটি সবচেয়ে বেশি রহস্যময় এবং মূল্যবান। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর থেকে মেয়ে বুঝতে পেরেছিল যে একে ছাড়া কেউ এই প্রতিযোগিতায় জয়ী হবে না, কারণ সবচেয়ে মূল্যবান পাথর আজ অব্দি এটাই ছিল যেটা একের কাছে আছে। তো কিছুক্ষণ পর দেখা যায় যে একে এই কম্পিটিশনে প্রথম হয়, এমনকি তাকে সরকারি সার্টিফিকেটও প্রদান করা হয়। আর এই সার্টিফিকেটের উপরে পরিষ্কারভাবে লেখা ছিল যে এটি প্রায় 150 বছর আগের অমূল্য একটি পাথর, এবং এই পাথরটি একদম আসল, যার দাম কমপক্ষে 10 কোটি টাকা। এবার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় শহরের সবচেয়ে বড় মাস্টার একের সঙ্গে দেখা করতে আসে, আর এই মাস্টার হলো মেয়ের বাবা। তো মাস্টার এসে একে একটি ভিজিটিং কার্ড দিয়ে পার্সোনালি তাকে তার সঙ্গে দেখা করতে বলে। তখন মেয়ে চিৎকার করে বলে ওঠে, ও আমার ক্লায়েন্ট, ওর ডিল আমি করাবো। তো এ কথা শুনে জর্জ আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। জর্জ যাওয়ার পরে আশেপাশের যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং সেখানে যে মিডিয়ার লোকেরা ছিল তারা সবাই একে ঘিরে ধরে আর প্রশ্ন করতে থাকে যে কিভাবে সেই পাথরটি পেল। কিন্তু একে তো এসব কিছুই জানে না, তাই সে নিজেকে এসব থেকে দূরে রাখার জন্য কোনো মতে সেখান থেকে চলে যায়। এবার দেখা যায় একে কয়েকজন গ্যাংস্টার ফলো করতে থাকে, আর এই গ্যাংস্টারগুলো মূলত কেউ নয় বরং দোকানদার সিংয়েরই লোক। সিং চাইছিল যে কোনো মূল্যে পাথরটিকে নিজের কাছে হাসিল করতে। সে যদি এই গ্যাংস্টারদেরকে দিয়ে একের কাছ থেকে এই পাথরটি কেড়ে নিতে পারে তাহলে তো তার কাজ হয়ে গেল। তবে সেখানে সিংয়ের লোকজন খুব একটা সুবিধা করতে পারে না, অর্থাৎ একে সিংয়ের লোকদের হাত থেকে এবারের মতো বেঁচে যায়। আর সে সেদিন সন্ধেবেলায় হসপিটালে তার বাবার সঙ্গে দেখা করতে আসে। তারপর সে তার বাবাকে দোষারোপ করে অভিমান নিয়ে বলতে থাকে, বাড়িতে যে এত মূল্যবান একটি জিনিস রাখা ছিল তুমি কেন আমাকে আগে জানাওনি? আর এত মূল্যবান জিনিস থাকার পরও কেন আমরা এত কষ্টের জীবনযাপন করেছিলাম? কেন আমাকে এত অভাব অনটনে মানুষ হতে হয়েছে? সেই সাথে একে তার বাবাকে কথা দেয় যে আজকের পর থেকে তাদের আর কোনো কষ্ট থাকবে না, সে তাকে অবশ্যই সুস্থ করে তুলবে। এরপর একে তার বাড়িতে ফিরে আসে, আর সে মেয়ের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করলে মেয়ে তার সঙ্গে কোনো কথাই বলে না। একে তখন তার কাছে থাকা পাথরটির একটি ছবি তার ফোনের মধ্যে তুলে রাখে, কিন্তু ঠিক এমন সময় তার পেছন থেকে কালো মুখোশ পরে একটি লোক এসে তার উপর হামলা করে। একে মাটিতে ফেলে তাকে প্রচুর পরিমাণে মারতে থাকে, এবং সে বারবার একের কাছে জিজ্ঞাসা করে যে সেই মূল্যবান পাথরটি কোথায়। কিন্তু একে প্রচুর পরিমাণে মার খাওয়া সত্ত্বেও সে কোনো কিছুই স্বীকার করে না। লোকটি বারবার একে থ্রেট দিয়ে বলতে থাকে, ওই পাথরটি আমাকে দিয়ে দে, নয়তো আমি তোকে আজকে মেরে ফেলবো। তবুও একে তাকে কোনো কিছু না বললে লোকটি রেগে গিয়ে একের প্রত্যেকটি আঙুল মুচড়ে মুচড়ে ভেঙে ফেলতে থাকে।
আর একে যন্ত্রণায় চিৎকার করে ছটফট করতে থাকে। ঠিক সেই সময় হঠাৎ করে কেউ একজন একের দরজায় এসে নক করে। ফলে সে মুখোশ পরা লোকটি ভীষণ ভয় পেয়ে যায়, আর সে এখান থেকে একে ওই অবস্থায় মাটিতে ফেলে রেখে লুকিয়ে পড়ে। তো দেখা যায় দরজা খুলে সিং ভেতরে আসে। সিংয়ের হাতে ছিল ব্যাগ ভর্তি টাকা। সেই টাকাগুলো একে দিয়ে বলে, এই টাকাগুলো নিয়ে ওই পাথরটি আমাকে দিয়ে দাও। কিন্তু একে বলে পাথরটি আমার কাছে নেই। তখন সিং তার কথা বিশ্বাস করে না, বরং সে উল্টো তাকে টর্চার করতে থাকে। আসলে একে এই পাথরটিকে রক্ষা করার জন্য একটি তাবিজ বানিয়ে হসপিটালে তার বাবার গলায় পরিয়ে দিয়ে এসেছে, যাতে করে কেউ এসে এই পাথরটি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে না পারে। অর্থাৎ এখন আসল পাথরটি তার বাবার কাছে আছে। তো এক পর্যায়ে সিংয়ের টর্চারের কাছে একে তার আনা টাকার বিনিময়ে ওই পাথরটি দিতে রাজি হয়ে যায়। তাই সিং তখন একে নিয়ে হসপিটালে চলে আসে। প্রথমে সিং একের হাতে ব্যান্ডেজ করায়, তারপর সে তার কাছে সেই পাথরটি চায়। তখন একে তার বাবার কাছ থেকে পাথরটি এনে সিংকে দিয়ে দেয়। তো সিং যখন আবারও পাথরটিকে পরখ করে দেখে, তখন সে দেখতে পায় যে এটা তো নকল পাথর। আর এটা দেখে সিংয়ের একদম মেজাজ খারাপ হয়ে যায়। সে ওই হসপিটালে একে আবারও মারতে শুরু করে এবং বলে, আমার সঙ্গে তুই ধোঁকাবাজি করছিস? আমাকে নকল পাথর ধরিয়ে দেওয়ার সাহস কি করে পাস? সিংয়ের কথা শুনে একে বুঝে উঠতে পারে না যে আসলে এগুলো কি হচ্ছে। সে তাকে কোনো প্রকার ঠকায়নি, কারণ সে আসল পাথর ভেবেই তার বাবার গলায় পাথরটি ঝুলিয়ে রেখেছিল। তখন ভয়ে ভয়ে একে সিংকে তার কাছে থাকা সার্টিফিকেট দেখিয়ে বলে, এটাই আসল পাথর, যেটার জন্য আমি কম্পিটিশনে সার্টিফিকেট পেয়েছি। আমি আপনাকে কোনোভাবে ঠকানোর চেষ্টা করিনি। কিন্তু একথা শুনে সিং আরও বেশি রেগে যায়, আর সে তার উপর চিৎকার করে নিজেকে আঘাত করতে থাকে। এবং সে একের কাছে এগিয়ে এসে বলে, আসল পাথর কোথায় রেখেছিস সত্যি করে বল। তোর কাছ থেকে কে আসল পাথরটি নিয়ে গিয়েছে? আমি নিজে গিয়ে তার কাছ থেকে পাথরটি নিয়ে আসব। একে তখন বারবার তার পুরনো সব কথাগুলো মনে করতে থাকে, যে সর্বশেষ পাথরটি কার কাছে ছিল এবং কোথায় ছিল। তখন তার মনে পড়ে যায় পাথরটি তো সর্বশেষ মেয়ের কাছে ছিল, আর তাও সেটা ওই প্রতিযোগিতার দিন, যেদিন সে খুশিতে আসল পাথরটা হাতে পেয়ে পাথরের সঙ্গে নিজে সেলফি তুলেছিল। আর তখনই অগোচরে মেয়ে আসল পাথরটি মুখের ভিতরে নিয়ে চুরি করে ফেলে। আর সে তাকে হুবহু একই দেখতে নকল একটি পাথর তার হাতে ধরিয়ে দেয়। তারপর থেকে সে একে ফোন বা মেসেজের সঠিকভাবে রিপ্লাই করছে না। অর্থাৎ মেয়েও তাকে অনেক বাজেভাবে ঠকিয়েছে। এতদিন মেয়েকে নিয়ে একের মনে যে বিশ্বাস ভরসা ছিল, সেই সব কিছুই যেন নিমিষেই শেষ হয়ে গিয়েছে। মেয়ে শুধুমাত্র পাথরটি নেওয়ার জন্য একে সাহায্যের নাটক করেছে। তো যাই হোক, একে মেয়ের কোনো রেসপন্স না পেয়ে এক পর্যায়ে বাধ্য হয়ে মেয়ের বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসে। তখন মেয়ে তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না। এমনকি একে তার সঙ্গে কথা বলতে গেলে সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর মেয়ের ড্রাইভার এসে একে ধাক্কা দিয়ে বলে, ম্যাডামের সঙ্গে এখন দেখা করা যাবে না। তোমার মতো সাধারণ মানুষের সঙ্গে তার কথা বলার সময় নেই। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। এ কথা শুনে একের মন ভীষণ খারাপ হয়ে যায়, কারণ একটা মানুষ মুহূর্তের ভেতরে কিভাবে এতটা পরিবর্তন হতে পারে সেই বিষয়টি কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না। কিন্তু একে ড্রাইভারের কোনো কথা না শুনে বারবার মেয়ের পিছু পিছু ছুটতে থাকে আর তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। একে যেন একদম পুরো পাগলের মতো হয়ে যায়। মেয়েকে সে জিজ্ঞেস করতে চায় কেন তাকে সে এতদিন এভাবে ঠকিয়েছে, আর তাকে কেন এভাবে সে নিঃস্ব করে দিয়ে চলে যাচ্ছে। একের একটু ভালো থাকার স্বপ্ন যেন নিমিষেই ধ্বংস হয়ে যায়, যার ফলে এখন থেকে একে মেয়েকে ঘৃণা করতে শুরু করে। কিছুক্ষণ পর একে শূন্য হাতে তার বাবার কাছে ফিরে আসে। তখন সে দেখতে পায় যে তার বাবা আর বেঁচে নেই। তাকে ছেড়ে তার বাবা চিরদিনের জন্য চলে গিয়েছে, বিনা চিকিৎসায় পৃথিবীর মায়ের সে ত্যাগ করেছে। আর এই বিষয়টি একে সবচাইতে বেশি কষ্ট দিচ্ছিল, যে সন্তান হয়ে সে তার বাবার চিকিৎসার খরচ চালাতে পারেনি। তাই একে তার বাবার মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে নিজেকে দায়ী করতে থাকে। সে কান্নায় তার বাবার মৃতদেহের উপর ভেঙে পড়ে। আর সে চিন্তা করতে থাকে, যদি ওই দিনই সে সিংয়ের কাছে পাথরটি 1 মিলিয়নে বিক্রি করে দিত, তাহলে অন্তত তার বাবা আজ বিনা চিকিৎসায় মারা যেত না। সে লোভ করে মেয়েকে বিশ্বাস করেছিল এবং আরও বেশি টাকা পেতে গিয়ে সে আজ সব কিছু হারিয়েছে। একের বাবার মৃত্যুর পেছনে সবচাইতে বড় দোষী হচ্ছে বিশ্বাসঘাতক মেয়ে। সে যদি তার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা না করত, তাহলে একে তার বাবার অপারেশন করাতে পারত। একের বাবা মরে যাওয়ার পর একের চোখে যেন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সে কোনোভাবেই তার বাবার হত্যাকারীকে মাফ করবে না। সেই সাথে সেই পাথরটি সে মেয়েকে কোনোভাবেই ভোগ করতে দেবে না, কারণ এটা তার বাবার পাথর, যেটা সে এতগুলো বছর ধরে আগলে রেখেছিল। তো একে তার বাবার ফিনারেল শেষ করে একটি ভাড়াটিয়া গুন্ডার সঙ্গে দেখা করতে আসে, যার নাম ছিল ভিক্টর। একে তখন ভিক্টরকে তার জীবনের সব কিছু খুলে বলে। তার বাবার অসুস্থতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু হয়েছে সব সে তাকে বলে।
তাছাড়া তার বাবার কাছে যে একটি মূল্যবান পাথর ছিল এটাও সে তাকে জানিয়ে দেয়। সে এটাও বলে যে এই পাথরটি এখন মেয়ের কাছেই আছে। একে তখন ভিক্টরের কাছে সাহায্য চায়। সে তাকে বলে, এখন আমি আপাতত তোমাকে কিছুই দিতে পারবো না, তবে তুমি যদি ওই পাথরটি উদ্ধার করতে পারো তাহলে পাথরটি বিক্রি করে যেই টাকাগুলো পাবো সেটার অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। তুমি শুধু এখন আমাকে একটু সাহায্য করো। তবে একের কথা শুনে ভিক্টরের অনেক মায়া হয়। সে তার প্রতি হওয়া এই অবিচারের কথা জানতে পেরে অনেক কষ্ট পায়। আর সে মনে মনে প্রতিজ্ঞা করে যে একের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ সে নেবে। সে কোনোভাবেই মেয়েকে ছাড়বে না। একের সঙ্গে মিলে সে কাজ করবে। এবার একদিন রাতের বেলা ভিক্টর মেয়ের গাড়ি মাঝ রাস্তায় আটকে দেয়। আর ভিক্টরের হাতে একটি পিস্তল ছিল, যেটা দেখে মেয়ে অনেকটাই ভয় পেয়ে যায়। তখন ভিক্টর ধীরে ধীরে মেয়ের গাড়ির দিকে এগিয়ে গিয়ে দরজা খুলতে বলে এবং দেখতে পায় যে মেয়ে তাকে দেখে বেশ ভয় পেয়েছে আর মেয়ের অবস্থা অনেক খারাপ। ভিক্টর তখন মেয়ের কাছে জানতে চায় যে সে সেই আসল পাথরটি কোথায় রেখেছে। মেয়ে তখন বলে যে পাথরটি তার কাছে ছিল, কিন্তু এখন তার কাছে কিছু নেই। কিছুক্ষণ আগেই তার উপর কেউ একজন হামলা করেছিল আর সে তার কাছ থেকে তার টাকা পয়সা, ব্যাগ, গহনা সবকিছু নিয়ে পালিয়ে গিয়েছে। আর তার ব্যাগের মধ্যে সেই পাথরটি রাখা ছিল। এখন সেই পাথরটি সেই চোরটির কাছে আছে। তাই যদি ভিক্টর পাথরটি পেতে চায় তাহলে এখন তাকে সেই চোরকে খুঁজে বের করতে হবে। কিন্তু ভিক্টর তার কোনো কথা বিশ্বাস করতে চাইছিল না। তাই মেয়ে তখন তাকে বলে, আমার কথা বিশ্বাস না হলে আপনি আমার ড্রাইভারকে দেখতে পারেন। সেই চোরটি তাকেও আক্রমণ করেছে। ভিক্টর দেখতে পায় যে সত্যি সত্যি মেয়ের ড্রাইভারের অবস্থা অনেক বেশি খারাপ। তার পুরো শরীর রক্তাক্ত হয়ে আছে। আর তাই মেয়ে তাকে পেছনের সিটে রেখে সে নিজে ড্রাইভ করছে। কিন্তু তারপরও ভিক্টর মেয়েকে সঙ্গে করে নিয়ে তার আস্তানায় চলে যায়, যেখানে একে আগে থেকেই বসেছিল। তো একে যখন মেয়েকে দেখতে পায় তখন সে তাকে চিৎকার করে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এভাবে ঠকিয়েছ কেন? তুমি নিজেও জানো তোমাকে আমি কতটা ভরসা করেছিলাম, আর তুমি কিনা আমার এই দুর্বলতার সুযোগ নিলে। তোমার জন্য আমার বাবা মারা গিয়েছে, আমি আমার বাবার চিকিৎসা করাতে পারিনি। একের কথা শুনে মেয়ে তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এসব শুনে মেয়ে তার সমস্ত অপরাধ স্বীকার করে নেয় আর সে তার সঙ্গে যা ঘটেছে সবকিছু খুলে বলে। মেয়ে বলে, এই পাথরটির জন্য আমাকে সবচাইতে বেশি যে টাকা দিতে চেয়েছিল আমি তার কাছে পাথরটি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলাম। লোকটি থাইল্যান্ডের সবচেয়ে বড় পাথর কালেক্টর, যার কাছে পৃথিবীর বেশ কিছু মূল্যবান নামি দামি পাথরগুলো রয়েছে। কিন্তু হঠাৎ করেই মাঝপথে কোথা থেকে আমার সঙ্গে কি হয়ে যায় আমি কিছুই বুঝতে পারি না। আর তারপরের ঘটনা তো তোমরা অলরেডি জানতেই পেরেছ। অর্থাৎ পাথরটি এখন আর আমার কাছে নেই। তবে আমার জানা মতে যে আমার কাছ থেকে পাথরটি চুরি করে নিয়েছে সেও নিশ্চয়ই সেই ব্যক্তির কাছেই পাথরটি বিক্রি করতে যাবে, যে পাথরের মূল্য সবচাইতে বেশি দেবে। অর্থাৎ সে নিজে যার কাছে যাচ্ছিল। কিন্তু আমরা যদি তার আগে সেই চোরটিকে ধরে ফেলতে পারি তাহলে আবারও আমরা পাথরটিকে ফিরিয়ে আনতে পারবো। এখন একের কাছে প্রতিশোধ নেওয়ার মতো সময় ছিল না। তাই তারা তিনজন একসাথে প্ল্যান করে যাতে করে সেই চোরটি পাথর বিক্রি করার আগেই তারা চোরটিকে ধরে ফেলতে পারে। এখন এই কাজের জন্য তারা তিনজন এক হয়ে যায়। একের এখন মেয়েকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে বাধ্য হয়ে তার সঙ্গে কাজ করতে আবারও রাজি হয়ে যায়, কারণ এই পাথর সম্পর্কে একে নিজে তো কিছুই জানে না। তাই তাকে মেয়ের সাহায্য নিতেই হবে। তো এবার পরের দিন সেই চোর সেই বিক্রেতার কাছে পৌঁছানোর আগে একে ভিক্টর এবং মি সেই চোরটির কাছে পৌঁছে যায় এবং মি যেভাবে প্ল্যান করেছিল সবকিছু ঠিক সেভাবেই হয়। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সেই চোর পাথর বিক্রি করার জন্য লোকটির কাছে আসছিল। কিন্তু হঠাৎ করে সেখানকার একটি দরজার কাছে বড় একটি গাড়ি আসে আর সেই চোরটিকে একজন কিডন্যাপ করে নিয়ে যায়। তবে কে তাকে নিয়ে গিয়েছে তার চেহারা দেখা যায় না। এজন্য একে এবং তার সঙ্গীরা বুঝতেই পারছিল না যে এখন তারা কি করবে। তাছাড়া যে গাড়িতে ওই লোকটাকে কিডন্যাপ করা হয় সেই গাড়িটি খুবই দ্রুত ড্রাইভ করে এখান থেকে চলে গিয়েছে। চোখের পলকে গাড়িটি চলে যাওয়ার কারণে গাড়ির নাম্বারটিও তারা খুব ভালোভাবে দেখতে পায় না। মীরা তখন এসব কিছু ওই লোকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখছিল। তো তারা তিনজন মুহূর্তের ভেতর নিচে নেমে আসে। ভিক্টর, মি এবং একে মিলে একটি গাড়িতে করে কিডন্যাপারের গাড়িটি ফলো করতে শুরু করে। কিছুক্ষণ পর কিডন্যাপারের গাড়িটা শহর থেকে বেশ দূরের একটি নির্জন জায়গাতে এসে থামায়। গাড়ি থেকে তখন নিচে নামতে যাকে দেখা যায় সেটা আর কেউ নয়, বরং সেটা ছিল সিং। অর্থাৎ সিং সেই পাথরটির জন্য চোরটিকে কিডন্যাপ করেছে। তো সে চোরটিকে গাড়ি থেকে বাইরে বের করলে সে তখন কান্নাকাটি শুরু করে দেয়। আর সে সিংয়ের হাত পা ধরে তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে এবং তাকে ছেড়ে দিতে বলে। সিং তখন চোরের ব্যাগ থেকে সমস্ত কিছু টেনে নিচে ফেলে দিলে দূর থেকে এই সমস্ত কিছু মীরা ফলো করছিল। তো মুহূর্তের ভেতর মি সেখানে এসে সেই পাথরগুলোকে দেখে মিলিয়ে নেয় যে পাথরগুলো আছে কিনা আর পাথরগুলো আসল কিনা।
কিন্তু তার কাছে থাকা পাথরটি আসলে নকল ছিল। এবার তারা সেখানে সেই চোরটির উপর টর্চার করতে থাকে এবং তার কাছে জানতে চায় যে সে এই কাজটি কেন করেছে, সে মেয়ের উপর কেন হামলা করে পাথরটিকে চুরি করেছে। এখন এত বেশি টর্চারের কারণে চোরটি তখন সমস্ত কথা স্বীকার করে। সে এখানে বলে, আমি এসব কিছু মেয়ের বাবা জর্জের কথা মতো করেছি। সে আমাকে তার মেয়ের উপর অ্যাটাক করে ওই পাথরটি চুরি করতে বলেছিল। এতে আমার কোনো দোষ নেই। আমি টাকার লোভে সেদিন মেয়ের কাছ থেকে তার ব্যাগটি চুরি করেছিলাম। তোমরা দয়া করে আমাকে ছেড়ে দাও। তবে এ কথা শুনে মিতো একদম অবাক হয়ে যায়, কারণ পৃথিবীতে যেই বাবা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই বাবা কি করে তাকে মেরে এই পাথরটি চুরি করিয়ে নিতে চাইছিল। মূলত যেদিন জর্জ একের কাছে এই পাথরটি রেখেছিল সেদিন থেকেই পাথরটির জন্য সে পুরো পাগল হয়ে গিয়েছিল। এমনকি পাথরটিকে পাওয়ার জন্য সে তার নিজের মেয়ের উপর হামলা করতেও পিছপা হয়নি। আর এখন সেই আসল পাথরটি রয়েছে মেয়ের বাবার কাছে। তো প্রথমে এই পাথরটি পাওয়ার জন্য মিয়া আর সিংয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কে পাথরটির আসল দাবিদার এসব কিছুতে একে ভীষণ বিরক্ত হয়ে যায় আর তাদেরকে চিৎকার করে থামিয়ে দিয়ে বলে, এই পাথরটি মূলত আমার কাছ থেকে তোমরা পেয়েছো। পাথরটির জন্য আমার বাবা হসপিটালে মারা গিয়েছে। আমি তার ছেলে হয়েও তার অসুস্থতায় তার চিকিৎসা করতে পারিনি। আর এখনো তোমরা পাথরটা তোমাদের নিজেদের বলে দাবি করছো, এমনকি নিজেদের ভেতর ঝামেলা করছো। পাথরটি যদি পেতেই হয় তাহলে আমি পাবো, অথবা আমরা সবাই মিলে ভাগ করে নিব, কিন্তু একা এই পাথরটি কেউ পুরোপুরি পেতে পারে না। একথা শুনে সবাই একদম স্তব্ধ হয়ে যায়। তারা ভেবে দেখে আসলেই তো একের জন্যই তারা এই পাথরটির সন্ধান পেয়েছে, আর একে ছাড়া তারা কোনো কিছু করতে পারে না, চাইলেও কোনো কিছু করা সম্ভবও নয়। কারণ একটা মানুষ এই পাথরের জন্য তার বাবাকে হারিয়েছে, এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে। সিং তখন একে শান্ত করার জন্য বলে, এটা নিয়ে আসলে আমাদের সবার ভাবা উচিত যে কি করলে ভালো হয়। তাই তখন সবাই মিলে প্ল্যান করে তারা জর্জের মুখোমুখি হয় এবং সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তারা আসল পাথরটিকে নিয়ে আসবে। এতে করে সিং, একে এবং মি সবাই এখন এক হয়ে যায়। এরপর তাদের প্ল্যান মতো তারা মেয়ের বাবার কাছে এসে পৌঁছয়। মেয়ের বাবা মেয়ের সঙ্গে এত দলবল দেখে বেশ ঘাবড়ে যায়, কারণ সে সবাইকে একসঙ্গে দেখবে এটা সে কখনোই আশা করতে পারেনি, কারণ এরা সবাই একে অপরের শত্রু ছিল। জর্জ তখন চিন্তা করতে থাকে এরা সবাই এক হলো কিভাবে। তাই সে চুপ করে একটি জায়গাতে দাঁড়িয়ে থাকে। মেয়ে তখন তার দলবল নিয়ে এসে তার বাবাকে জিজ্ঞাসা করে, তুমি আমার সঙ্গে এমনটা কেন করেছো? আর তুমি কিনা শেষ পর্যন্ত একজন চোরকে দিয়ে আমার উপর হামলা করিয়েছো? তোমার কাছে তোমার মেয়ের চাইতে এই পাথরটিই বড় হয়ে গিয়েছে। কিন্তু জর্জ এমন ভাব করছিল যে সে কিছুই করেনি, সে এখানে কোনো কিছুই স্বীকার করে না। মেয়ে তখন তার সামনে সেই চোরটিকে নিয়ে আসে। চোরটি তখন সেদিন রাতে সমস্ত ঘটনা খুলে বলে যে কিভাবে জর্জ তাকে অর্ডার দিয়েছিল। এখন মেয়ের বাবার মুখের উপর যখন সেই চোরটি সবকিছু বলতে শুরু করে তখন মেয়ের বাবার আর কিছুই বলার থাকে না, কারণ সে বুঝতে পেরেছে তার সমস্ত কর্মকাণ্ড ফাঁস হয়ে গিয়েছে আর সে যে কতটা স্বার্থপর সেটা মেয়েও বুঝতে পেরেছে। এদিকে মেয়ে এখানে কাঁদতে কাঁদতে চিৎকার করে তার বাবাকে বলে যে সে এতটা নিচে কিভাবে নামতে পারলো। সে কিনা একটি পাথরের জন্য শেষ পর্যন্ত তার নিজের মেয়ের উপরই হামলা করলো। সে কেমন বাবা? আর এতগুলো বছর ধরে সে যে তাকে এত আদর যত্ন দেখিয়েছে, এই সবই কি তাহলে মিথ্যে ছিল? কিন্তু জর্জ তখন তাকে থামিয়ে দিয়ে বলে, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি মেয়ে। আমি একজন বাবা, আমি কখনোই চাইব না আমার সন্তানের কোনো খারাপ কিছু হোক। তোমাকে আমি অনেকবার বুঝিয়েছিলাম যে এই রাস্তা থেকে তুমি সরে দাঁড়াও, কারণ এটা অনেক ভয়ানক একটি রাস্তা। এই পুরাতন পাথরগুলোর খোঁজে এখন পর্যন্ত অনেক মানুষ মারা গিয়েছে। তাই আমি কখনোই চাইতাম না যে তুমি এসবের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো, কিন্তু তুমি তো কোনোদিনও আমার কথা শোনোনি। তাই আমি ইচ্ছে করেই তোমার কাছ থেকে এই পাথরটি চুরি করিয়েছি, যাতে করে তুমি এই রাস্তা থেকে সরে দাঁড়াও। এখন তুমিই বলো, বাবা হিসেবে আমি কি অন্যায় করেছি? কিন্তু মি তখন তার বাবাকে বলে, একদম মিথ্যে বলো না বাবা, তুমি আসলে ছোটবেলা থেকে আমাকে সব কিছু থেকে বঞ্চিত করেছো। তুমি আমার চাইতে তোমার ছেলেকে বেশি ভালোবেসেছো, অথচ তুমি জানো যে আমার ট্যালেন্ট এবং যোগ্যতা আছে। তারপরও তুমি সবসময় তোমার বিজনেস থেকে আমাকে দূরে রাখতে চেয়েছো, কিন্তু তুমি জানতে যে এই বিজনেসের প্রতি আমি কতটা আসক্ত। আমিও তোমার মতো একজন বিজনেসম্যান হতে চাই, আর এসব কারণেই আমি আমার নিজের ভবিষ্যতের জন্য এই কাজটি বেছে নিয়েছি। তোমার কাছে কি আমার শখের কোনো মূল্য নেই? মেয়ের কথা শুনে মেয়ের বাবা জর্জ অনেক ইমোশনাল হয়ে যায়। সে তখন মিকে বলে, আমি আসলে এতদিন ভুল ভাবছিলাম। আমি তোমাকে সবসময় আমার বিজনেস থেকে দূরে রাখতে চেয়েছি যাতে তুমি ঝুঁকিতে না পড়ো। তবে তুমি আজকে আমাকে বুঝিয়ে দিয়েছো যে আমি তোমার প্রতি আসলে অনেক অন্যায় করেছি। তবে আমি এখন আমার ভুল বুঝতে পারছি, আর আমি সবার সামনে তোমাকে কথা দিচ্ছি যে আমি আর কখনোই তোমার কোনো কাজে বাধা হয়ে দাঁড়াবো না। তুমি যা করতে চাও তাই করো,
এমনকি আমার বিজনেস যদি তুমি নিয়েও যেতে চাও তাহলে সেটাও করতে পারো, কারণ তুমি আমাকে ভুল বুঝলেও আমি তোমাকে অনেক ভালোবাসি মা। বাবার এসব কথা শুনে মিও অনেক ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। তবে এখানে আবার মেয়ের ভাই এসব সহ্য করতে পারছিল না। মেয়ের ভাইয়ের আসল নাম মূলত ছিল আসিফ, আর এই আসিফ আর কেউ নয় বরং সে হচ্ছে দোকানদার সিং। অর্থাৎ সিং হচ্ছে মেয়ের ভাই, আর তাকে বাইরের সবাই সিং নামেই চেনে, কিন্তু তার আসল নাম হচ্ছে আসিফ। আর আসিফ বিজনেস শেখার জন্য স্টোন মার্কেটে একটি ছোট্ট দোকান দিয়েছিল যেখানে মিও থাকতো, এবং তারা কোনো আসল পাথর পেলে সেটাকে হাসিল করার চেষ্টা করত। এখন একে যখন এখানে জানতে পারে যে আসিফ হচ্ছে মেয়েরই ভাই, তখন সে তো একদম অবাক হয়ে যায়। এদিকে আসিফ এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, কারণ তার সম্পত্তির উপর মেয়ের যতটুকু অধিকার আছে ততটুকু অধিকার তারও আছে। কিন্তু জর্জ তখন তাকে বলে যে আসলে মেয়ের যতটুকু অধিকার আছে তার থেকে 1% অধিকারও আসিফের নেই, কারণ আসিফ আসলে তার নিজের সন্তান নয়। বরং আসিফ যখন ছোট ছিল তখন জর্জ আসিফকে রাস্তা থেকে তুলে এনেছিল। জর্জ তখন আসিফকে বলে, আমি তোমাকে তুলে এনে তোমার জীবনটাকে সুন্দর করে দিয়েছি, আর তোমার জন্মদাতা বাবার জন্যই তো তোমাদের পরিবারটি নষ্ট হয়ে গিয়েছিল। তখন আমি তোমাকে নতুন জীবন দিয়েছি, এর চাইতে বেশি আর তুমি কি চাইছো? তারপর আমি আমার বিজনেসের কিছুটা অংশ হলেও তোমাকে দিতাম, কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো যে তুমি এখন পর্যন্ত আসল এবং নকল পাথরের পার্থক্য জানো না। তোমাকে আমি অনেকবার শেখানোর চেষ্টা করেছি, তারপরও তুমি ব্যর্থ হয়েছ। আর মেয়ে একজন মেয়ে হয়েই সব কিছু পারে, তাহলে কেন আমি আমার বিজনেসের দায়িত্ব আমার মেয়েকে দেব না? তাছাড়া তোমাকে যদি আমি আমার বিজনেসের দায়িত্ব দিয়েও দেই তাহলে তুমি আসল পাথর না চিনে কেনা বেচা করতে পারবে না। আর যদি কোনোভাবে তুমি কাউকে নকল পাথর দিয়ে দাও তাহলে আমার এত বছরের বিজনেসের ক্ষতি হয়ে যাবে। তাই তোমাকে আমি আমার সঙ্গে রাখছি, এটাই তোমার ভাগ্য। কিন্তু এসব কথা শুনে আসিফ অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে এত বছর যাকে সে বাবা বলে জেনে এসেছে সে আসলে তার বাবাই নয়, আর এখন সে তাকে সব কিছু থেকে বঞ্চিত করছে। তাই আসিফ তখন রাগে এবং ক্ষোভে সেখানে তার বন্দুক বের করে তাদেরকে গুলি করতে চাইছিল, কিন্তু ঠিক তখনই তার সামনে এসে একে দাঁড়ায়। একে এখানে অনেক ইমোশনাল হয়ে যায়। সে এখানে কাঁদতে কাঁদতে আসিফকে বলে যে সামান্য একটা পাথরের জন্য সে কিনা তার বাবা এবং বোনকে মেরে ফেলতে চাইছে, যারা কিনা এত বছর ধরে তাকে আগলে রেখেছিল। পাথরের মূল্য কখনো মানুষের জীবনের চাইতে বেশি হতে পারে না। এরপর সে আসিফের বন্দুকটি তার মাথায় ঠেকিয়ে নিয়ে বলতে থাকে, দয়া করে তোমরা এসব কিছু বন্ধ করো। সম্পদ কখনো মানুষের জীবনের চাইতে বড় হতে পারে না। প্রত্যেকটি মানুষের কাছে তাদের জীবন সবচাইতে মূল্যবান। এতগুলো বছর ধরে আমার বাবার কাছে এই মূল্যবান পাথরটি ছিল, কিন্তু তারপরে এই পাথরটিকে আমার বাবাকে বাঁচাতে পেরেছে? আমার বাবাকে রোগমুক্ত করতে পেরেছে? পারেনি, বরং তাকেও মরতে হয়েছে। তাহলে এই পাথরের বিষয়টি নিয়ে তোমরা নিজেদের মাঝে কেন লড়াই করছো? এসব শুনে আসিফ অনেক ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে বেশ কয়েকজন পুলিশ অফিসার চলে আসে, আর এখানকার হেড অফিসারের নাম ছিল নামি। নামি এখানে জর্জের কাছে সেই অ্যান্টিক পাথরটি দেখতে চায়। জর্জ তখন সেখানে অনেক বড় একটি বক্স বের করলে দেখা যায় যে সেখানে হুবহু একই দেখতে অনেকগুলো অ্যান্টিক পাথর রয়েছে। তবে এতগুলো পাথরের মধ্যে শুধুমাত্র একটি পাথরই আসল ছিল। এরপর নামি তখন সেই আসল পাথরটি হাতে নিয়ে এখানকার সবাইকে উদ্দেশ্য করে 30 বছর আগের একটি ঘটনা বলতে শুরু করে। সে এখানে বলে যে আজ থেকে প্রায় 30 বছর আগে একজন চোর এই পাথরটির জন্য পাথরটির মূল মালিককে খুন করেছিল। এই পাথরটির আসল মালিকের নাম ছিল বসরাত, আর যখন তাকে হত্যা করা হয়েছিল তখন এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব এসে পড়েছিল নামির উপর। বসরাত আসলে একজন সুলতান ছিল, আর তার শখ ছিল পুরনো জিনিসপত্র খুঁজে বের করা। সেই মূলত সেই সময়ে মহামূল্যবান পাথরটি খুঁজে পেয়েছিল, কিন্তু এই সমস্ত জিনিস হচ্ছে সরকারি সম্পদ। তাই বসরাত যখন তার কালেকশনে অনেক বেশি পুরাতন জিনিস সংগ্রহ করে ফেলেছিল তখন গভর্নমেন্টের লোকেরা কোনোভাবে এটা জানতে পারে। এরপর খুবই অল্প সময়ের মধ্যে বসরাতের সমস্ত জিনিসগুলো পুলিশেরা জব্দ করে ফেলে, কিন্তু তারা এই অ্যান্টিক পাথরটিকে পায় না, কারণ বসরাত এটাকে খুবই সুরক্ষিতভাবে লুকিয়ে রেখেছিল। কিন্তু কয়েকদিন পরেই দেখা যায় যে বসরাতকে কেউ একজন মেরে ফেলেছে, আর তার কাছ থেকে শেষ একটি অ্যান্টিক পাথর চুরি করে নিয়ে গিয়েছে। কিন্তু এই পাথরটি এখন পুরোপুরিভাবে সরকারি সম্পদ, তাই এটা এখন পুলিশের হেফাজতে থাকবে। কিন্তু এমন সময় একে নামিকে বলে, মিথ্যে কথা, এই পাথরের মালিক তো আমার বাবা। আমার বাবা অনেক বছর ধরে পাথরটি নিজের কাছে আগলে রেখেছিল। কিন্তু নামি তখন তাকে বলে, তুমি তোমার বাবার সম্পর্কে কিছুই জানো না। আমরা যখন এই অ্যান্টিক পাথরটির খোঁজ পেয়েছি তখন আমরা এই কেসের উপর আবারও ইনভেস্টিগেশন করেছি, আর আমরা কি জানতে পেরেছি জানো? এই পাথরের চোর আসলে আর কেউ ছিল না, বরং তোমার বাবাই ছিল। সেই এই পাথরটির জন্য বসরাতকে হত্যা করেছিল।
কিন্তু যখন বুসরাতের কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু হয়ে যায় তখন তোমার বাবা এই পাথরটি নিয়ে লুকিয়ে পড়ে। আচ্ছা, তুমি একবার চিন্তা করে দেখো, এতগুলো বছর ধরে এত দামি একটি পাথর তোমার বাবার কাছে ছিল, কিন্তু তারপরও তোমাদেরকে এত কষ্টে কেন জীবন কাটাতে হয়েছে? এর কারণ কি জানো? কারণ তোমার বাবা চাইলে এই পাথরটি বিক্রি করতে পারতো না। যদি তোমার বাবা পাথরটিকে বিক্রি করতে যেত তাহলে কোনো না কোনোভাবে সে ধরা পড়ে যেত। এই কারণেই মূলত তোমার বাবা নিজের কাছে এতদিন পাথরটিকে লুকিয়ে রেখেছিল। নামির এই কথা শুনে একে এবার বুঝতে পারে যে আসলে তার বাবাই তাহলে সেই হত্যাকারী, কিন্তু সেটা কোনোভাবেই মানতে পারছিল না যে বাবাকে সে ছোটবেলা থেকে এত ভালো মানুষ জেনে এসেছে, সে কিনা একটি পাথরের লোভে একজন মানুষকে হত্যা করেছে। এসব ভাবতে ভাবতে একে খুবই ইমোশনাল হয়ে যায়। এদিকে এই সমস্ত ঘটনা শুনে ভিক্টর তো একদম অবাক হয়ে যায়, কারণ ভিক্টর আর কেউ ছিল না, বরং সে ছিল বুসরাতের ছেলে, অর্থাৎ ভিক্টরের বাবাকে একের বাবা হত্যা করেছে। সেই সময় ভিক্টর অনেক ছোট ছিল। এখন নিজের বাবার আসল হত্যাকারীর পরিচয় জানতে পেরে ভিক্টরের মনে যেন প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তবে সে আপাতত চুপচাপ থাকে এবং প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। এবার নামি যখন সেই পাথরটি তার হেফাজতে নিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই সে রিয়েলাইজ করতে পারে যে তার কাছে যেই পাথরটি রয়েছে সেটা মূলত নকল পাথর, কারণ আসল পাথরটি হবে মসৃণ এবং দাগহীন। সে বুঝতে পারে যে জর্জ হয়তো তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এতে নামি ভীষণ রেগে যায় আর সে জর্জকে তাড়াতাড়ি করে আসল পাথরটি তাদেরকে দিয়ে দিতে বলে, তা না হলে তার নামে সরকারি কেস হয়ে যাবে। কিন্তু জর্জ তো আসলে ছিল খুবই বুদ্ধিমান একজন মানুষ। সে এখানে নামিকে বলে, তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমার বয়স হয়ে গেলেও আমি ততটা বোকা নই। তুমি মূলত আমাদের সঙ্গে ধোঁকাবাজি করতে চাইছো। তুমি আজকে যে কেসটির ব্যাপারে কথা বলছো সেটা মূলত 30 বছর আগের, কিন্তু ল সম্পর্কে আমারও ধারণা আছে। যেখানে 20 বছর পুরনো কেসেরই ইনভেস্টিগেশন বন্ধ হয়ে যায় এবং সেটার উপর থেকে সমস্ত আইনি পদক্ষেপ তুলে নিয়ে কেস বন্ধ করে দেওয়া হয়, সেখানে তুমি 30 বছর পুরনো কেসের কথা বলতে এসেছো, যেটার এখন কোনো ভিত্তিই নেই। কিন্তু আমি জানি তুমি এমনটা কেন করছো, কারণ তুমি এই পাথরটি এখন নিজে হাসিল করতে চাইছো। আর এভাবে এখানে নামের চালাকিও ধরা পড়ে যায়। নামি তখন বন্দুক তাক করে জর্জকে আসল পাথরটি বের করে দিতে বলে। এখন এসব নিয়ে তাদের মধ্যে লড়াই হতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ভিক্টর এগিয়ে আসে। আর ভিক্টরের হাতেও পিস্তল ছিল, তাই সে প্রথমে পিস্তল দেখিয়ে সবাইকে ভয় দেখালে জর্জ কোনো ভয় পায় না, বরং সে একটি পিস্তল নিয়ে এগিয়ে আসে তাকে থামানোর জন্য এবং তার যত সব লোক আছে তাদেরকে ভিক্টরের পেছনে লাগিয়ে দেয়। এখানে সেখানে থাকা সবার মধ্যে একমাত্র অসহায় ব্যক্তি ছিল একে। সে এমন পরিস্থিতিতে কি করবে কিছুই বুঝতে পারছিল না, এমনকি সে এটাও বুঝতে পারছিল না যে ভিক্টর কেন গুলি করতে চাইছে। এদিকে এক পর্যায়ে ভিক্টর বাধ্য হয়ে এলোপাথারি সবার উপর গুলি করতে শুরু করে। সেখানে থাকা সবকিছু একদম ভেঙে চুরে তছনছ হয়ে যায়। সবাই সেখানে যে যার জীবন বাঁচানোর চেষ্টা করে। তো এভাবেই সবাই সবাইকে মারতে থাকলে এক পর্যায়ে গিয়ে দেখা যায় এখানে আর কারোর কোনো খোঁজ থাকে না। পুরো পরিবেশটাই যেন একদম নিস্তব্ধ হয়ে যায়। প্রায় সবাই সেখানে মারা যায়। যেই পাথর নিয়ে পুলিশ অফিসার নামে ধনী হতে চেয়েছিল তার সমস্ত স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায়। বিজনেসম্যান জর্জেরও তার লোভের কারণে এত বছরের কেরিয়ার ধ্বংস হয়ে যায়, তাকেও শেষ পর্যন্ত জীবন দিতে হয়। এদিকে আসিফও শুরু থেকে যেই পাথরের জন্য তার সব কিছু উজাড় করে দিয়েছিল তার স্বপ্ন এখানে নিমিষেই শেষ হয়ে যায়। সামান্য একটি পাথর এখানে অনেক মানুষের জীবন কেড়ে নেয়। তবে কিছুক্ষণ পর এখানে ভাগ্যক্রমে একে বেঁচে যায়। তার কিছুই হয়নি। এতগুলো গুলি চলার পরও তার গায়ে একটি গুলিও লাগেনি। এবার ভিক্টর তখন একে জীবিত দেখতে পেয়ে ধীরে ধীরে তার সামনে চলে আসছে। এরপর সে একে বলে, আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। তোমার বাবা বুসরাত নামক যে ব্যক্তিকে হত্যা করেছে সে আর কেউ নয়, বরং সে ছিল আমার বাবা, যে কিনা আমাকে তার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসতো। অথচ তোমার বাবার জন্যই আমি আমার বাবাকে হারিয়েছি। তবে সেই পাথরটির আসল মালিক যেহেতু আমার বাবা ছিল, তাই সেই পাথরটি আমি ফেরত চাই। আমি সেই পাথরের ভাগ কাউকে দেব না। এটাই হবে আমার সবচাইতে বড় প্রতিশোধ। আর এখন এই আসল পাথরটি মূলত একের কাছেই ছিল। তো এসব বলে ভিক্টর যখন একে গুলি করতেই যাবে ঠিক তখনই পেছন থেকে একটি গুলি এসে ভিক্টরের গায়ে লেগে যায়। দেখা যায় মেয়ে আসলে বেঁচে আছে। এখনো পর্যন্ত মেয়ের কিছুই হয়নি। তবে সে রক্তাক্ত বিধ্বস্ত অবস্থায় এসে মৃত্যুর হাত থেকে একে বাঁচিয়ে নেয়। তবে হঠাৎ করে মেয়ে একে কেন বাঁচালো এটা সে বুঝতে পারছিল না, কিন্তু সে এতে মেয়ের উপর অনেক খুশি হয়ে যায়। আর সে মনে মনে চিন্তা করে যে যাকে সে এতদিন ধরে নিজের শত্রু ভেবে এসেছে সেই শত্রুর কিনা আজকে তার জীবন বাঁচালো। এরপর একে সেখান থেকে উঠে বাহিরে বেরিয়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই মেয়ের সম্পূর্ণ রূপ যেন একদম বদলে যায়।
সে খুবই রাগান্বিত অবস্থায় একের উপর গুলি করতে থাকে। মূলত একে বাঁচানোর পেছনে তার অনেক বড় একটি স্বার্থ ছিল, কারণ একের কাছে এখনো সেই আসল পাথরটি আছে, আর মেয়ে এই পাথরটির লোভে একে বাঁচিয়েছে। এসব কিছু দেখে তো একে কল্পনাও করতে পারছিল না যে একটা পাথরের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। তো একে তখন কোনো মতে মেয়ের হাত থেকে বেঁচে সেই জায়গা থেকে পালিয়ে যায়। এবারের মতো তার জীবন কোনো মতে বেঁচে যায়। তবে এদিকে প্রচণ্ড রক্তক্ষরণের কারণে মেয়েও কিছুক্ষণের মধ্যেই সেখানে মারা যায়। এদিকে সমস্ত ধ্বংসযজ্ঞ শেষে দেখা যায় এখানে থাকা সমস্ত মানুষ মারা গিয়েছে, শুধুমাত্র ভাগ্যের জোরে বেঁচে যায় একে। আর তার কাছে পড়ে থাকে সে 100 মিলিয়নের চাইতেও দামি পাথরটি। একে তখন পাথরটিকে হাতে নিয়ে দেখতে থাকে যে এখন সেই পাথরটি দিয়ে কি করবে। এই পাথর কি সত্যিই তার ভাগ্য পরিবর্তন করতে পারবে? এসব ভাবতে ভাবতে একে খুবই অনুতপ্ত বোধ করছিল। আসলে একের কাছে যেন এখন এই পাথরটির কোনো মূল্য ছিল না, কারণ যেই পাথরের জন্য এতগুলো মানুষের জীবন চলে গিয়েছে সেই পাথর কখনোই কোনো ভালো কাজে আসতে পারে না। সামান্য একটি পাথর তার চোখের সামনে মানুষকে পশুর মতো বানিয়ে দিয়েছিল, যারা কিনা লোভে পড়ে একে অপরকে মেরে ফেলেছে। এসব চিন্তা করতে করতে একে সেই পাথরটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এমনই একটি আনএক্সপেক্টেড এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।